সহজ লেখানো তো আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 6 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষার আগে এই প্রশ্ন থেকে তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। আর এই প্রশ্নগুলোর পিডিএফ গুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকছে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নগুলোর পিডিএফ গুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 8 = 8। একের দাগে পাইন যেন বরফের সোনালি, রূপলি, সবুজ না লালচে কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছেন। তো পাইন যেন বরফের রূপলি কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছেন, এখানে হবে রূপলি। 2 নম্বর হচ্ছে পাখিরা বেগুনি, জলপাই, সবুজ না লাল রং দেখতে পায় না। তো পাখিরা বেগুনি রং দেখতে পায় না। 3 নম্বর শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল। এখানে অপশন রয়েছে গাব গাছে, সবেদা গাছে, জাম গাছে না পাকুড় গাছে। তো শঙ্কর এমু পাখিকে এখানে উত্তর লিখবে সবেদা গাছে বসতে দেখেছিল। 4 নম্বর মাহুতের ভাষায় মাইল কথার অর্থ কাত হও, পিছনে যাও, বসো না সাবধান। তো মাহুতের ভাষায় মাইল কথার অর্থ হচ্ছে সাবধান। 5 নম্বর দাগে শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে, খয়েরি, সাদা না বর্ণহীন। তো শঙ্করের শব্দে বাতাসের রং হচ্ছে নীলচে। 5 নম্বর ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে সেটা গ্রীষ্ম, বর্ষা, শরৎ না শীত। তো ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে বর্ষা। 7 নম্বর অন্ন শব্দের প্রচলিত অর্থ হলো ভাত, খাবার, যে কোনো খাদ্য বস্তু না প্রয়োজনীয় খাদ্য। তো অন্ন শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ভাত। 8 নম্বর কোন দল শব্দটিকে দল বিশ্লেষণ করলে আমরা পাই 2টি দল। এখানে দেওয়া আছে, দেখো, কোন আর দল। 3টি দল কো ন দল, 4টি দল কো ন দল, 5টা দল কো ন দল অ। তো 4টি অপশান দেওয়া আছে। তো কোন দল শব্দটিকে দল বিশ্লেষণ করলে 2টি দল পাওয়া যাবে, কোন আর হচ্ছে দল, এটা সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন 2-এর 9 নম্বর দাগে 1-এর 9 নম্বর দাগে তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। এখানে 4টি অপশন দেওয়া আছে। তো তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তপ যোগ বন, তপবন। 1-এর 10 নম্বর নিজ যোগ চেষ্ট, এখানে সন্ধিবদ্ধ পদটি হবে। 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিশ্চেষ্ট হবে। ঠিক আছে, দ্বন্দ্ব নয় স্বস্তিকার, তালব শয়ে চয়াকার, মূর্ধন্য শয়ে টয়ে। ঠিক আছে, নিশ্চেষ্ট, নিঃ যোগ চেষ্ট সমান নিশ্চেষ্ট। 1-এর 11 নম্বর সন্ধির প্রকার 2, 3, 4 না 5। তো সন্ধি হচ্ছে 3 প্রকার। এরপর হচ্ছে পরের প্রশ্ন দেখো 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 14 = 14। 2-এর 1-এর দাগে শঙ্কর কিসের স্বপ্ন দেখে। তো শঙ্কর পাখির মতো উড়ে যাওয়ার স্বপ্ন দেখেন। 2-এর 2 নম্বর শঙ্করের স্বপ্নের বাতাসের রং কি। শঙ্করের স্বপ্নের বাতাসের রং হচ্ছে নীলচে। 2-এর 3 নম্বর খোলের মধ্যে কি বোঝাই করা। খোলের মধ্যে শুকনো খড়ের আঁটি বোঝাই করা। 2-এর 4 নম্বর কোনো অদৃশ্য স্থানে কুমড়ে পোকা বাসা বাঁধছে তা কিভাবে বোঝা যায়। উত্তর লিখবে কুমড়ে পোকা তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করে, তা শুনে বোঝা যায় যে কোনো অদৃশ্য স্থানে কুমড়ে পোকা বাসা বাঁধছে। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন 2-এর 5 নম্বর কেউ কোথা নেই বাতাস ছড়ায় মিহিন সাদা ধুলো। মিহিন শব্দের অর্থ ও বিপরীতার্থ শব্দ লেখন। তো মিহিন শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম এবং বিপরীত শব্দ হচ্ছে মোটা। 2-এর 6 নম্বর আমি পশুর ভাষা বেশ বুঝি, আমি কে। তো দেখো এখানে আমি বলতে বোঝানো হয়েছে পশু পাখির ভাষা গল্পে রিউবেন ক্যাস্টান সাহেবকে। 2-এর 7 নম্বর এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই, এখানে একথা কে বলেছেন। তো এখানে উত্তর লিখবে কথাটি বলেছে শঙ্কর সেনাপতি গল্পে প্রকৃতি বিজ্ঞানের মাস্টারমশাই বিভীষণ দাস। 2-এর 8 নম্বর পাইন দাঁড়িয়ে আকাশের নয়ন তুলি কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন। কবিতাটি কে বাংলায় অনুবাদ করেছেন। কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। এরপর 2-এর 9 নম্বর কুমড়ে পোকার একটি কুঠুরি তৈরি করতে কতদিন সময় লাগে, কত সময় লাগে। ঠিক আছে, তো কুমড়ে পোকার একটি বাসা বা একটি কুঠুরি তৈরি করতে 2 দিন সময় লাগে। পরের প্রশ্ন 2-এর 10 নম্বর থেকে ও তো পথিক জনের ছাতা, ও বলতে কার কথা বোঝানো হয়েছে। তো এখানে ও বলতে বোঝানো হয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভরদুপুরে কবিতায় অশ্বত্থ গাছকে। 2-এর 11 নম্বর মন ভালো করা কবিতায় উল্লেখিত রঙগুলি কি কি। তো মন ভালো করা কবিতায় মোট 4টি রঙের কথা বলা হয়েছে। রঙগুলি হলো নীল, লাল, হরিদ্রা ও সবুজাভ। এরপর 2-এর 12 নম্বর ষষ্ঠ সংখ্যাবাচক না পূরণবাচক শব্দ। তো ষষ্ঠ হচ্ছে একটি পূরণবাচক শব্দ। 2-এর 13 নম্বর পরিচ্ছদ শব্দটি সন্ধি বিচ্ছেদ করো।
তো পরিচ্ছদ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ ছদ পরিচ্ছদ। 2 14 নম্বর বিসর্গ সন্ধিতে বিসর্গ কিভাবে রতে পরিণত হয় একটি উদাহরণ দাও। তো পুনঃ যোগ অপি পুনরপি মনঃ যোগ রম মনোরম, এগুলো হচ্ছে বিসর্গগুলি রতে রূপান্তরিত হয়েছে। এখানে একটি লিখতে বলা হয়েছে, আমরা দুটো লিখেছি, ঠিক আছে, তোমরা যে কোনো একটি লিখবে। এরপরের প্রশ্ন 2 এর 15 নম্বর দাগে যে কোনো এক জোড়া সমচালিত ভিন্নার্থক শব্দের অর্থ পার্থক্য দেখিয়ে বাক্য রচনা করো। এখানে দেখো রয়েছে আ দন্ত সহকার আশা আর আ তালব্য সহকার আশা, ঠিক আছে। আর দয়ের রস্যিকার দন্তন্য দিন দেওয়া আছে আর দয়ের দীর্ঘিকার দন্তন্য দিন দেওয়া আছে। তো এগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে লিখতে হবে এবং এগুলো দিয়ে একটা করে বাক্য লিখতে হবে। তো আ দন্ত সহকার আশা মানে হচ্ছে আগমন, ওকে, রাতে জঙ্গলে আসা ঠিক নয়, এরকম বাক্য লিখলাম। আর আ তালব্য সহকার আশা মানে হচ্ছে আকাঙ্ক্ষা, মনের আকাঙ্ক্ষা, ওকে, বা মনের আশা। তো অনেক আশা নিয়ে বিদেশে গিয়েছিলাম, এরকম একটি বাক্য লিখলাম। এরপর দয়ের হস্তিকার দন্তন্য দিন মানে হচ্ছে দিবস, দিন ফুরালো এবার খেলাধুলা বন্ধ করো। আর দয়ের দীর্ঘিকার দন্তন্য দিন মানে হচ্ছে দরিদ্র মানুষকে সবসময় সাহায্য করবে, এরকম বাক্য লিখলাম। নেক্সট হচ্ছে 2 এর 16 নম্বর দাগে সন্ধিবদ্ধ করো যে কোনো একটি পুনঃ যোগ বার আছে আর ভাস যোগ কর আছে। তো পুনঃ যোগ বার হবে পুনর্বার আর ভাস যোগ কর এটা হচ্ছে ভাস্কর, ঠিক আছে। এরপর দেখো 2 এর 17 নম্বর সন্ধি বিচ্ছেদ করতে হবে যে কোনো একটি নিরামিষ আর হচ্ছে চতুরঙ্গ। তো নিরামিষকে সন্ধি বিচ্ছেদ করলে হবে নি যোগ আমিষ নিরামিষ, আর চতুরাঙ্গ সন্ধি বিচ্ছেদ করলে হবে চতুর্থ যোগ অঙ্গ চতুরাঙ্গ। পরের প্রশ্ন 2 এর 18 নম্বর দেখে সন্ধি ও বর্ণের মানে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি। তো ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য কি আমাদের লিখতে হবে। দেখো ধ্বনি হলো মুখের ভাষা, অপরদিকে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। এরপর 2 এর 19 নম্বর বুড়োর বয়স ওঠে আর নামে, এরকম করে বর্তমানে বুড়োর বয়স কত। তো বর্তমানে বুড়োর বয়স হচ্ছে 13 বা 13 বছর। 2 এর 20 নম্বর হচ্ছে সেটি হচ্ছে না সে হওয়ার জন্যই বক্তাকে। তো আলোচ্য উক্তিটির বক্তা হচ্ছে বেড়াল। 2 এর 21 নম্বর হজ বড়লা গল্পের রোমানটা কোথায় বেড়াল হয়ে গিয়েছিল। উত্তর লিখবে হজ বড়লা গল্পের রোমানটা গাছতলায় বেড়াল হয়ে গিয়েছিল। এরপর 2 এর 22 নম্বর হজ বড়লা গল্পে বুড়ো দর্জি যা কিছু মাপে তা 26 ইঞ্চি হয় কেন। উত্তর লিখবে হজ বড়লা গল্পে বুড়ো দর্জির ফিতের মধ্যে শুধু 26 লেখাটাই ছিল, তাই সে যা কিছু মাপে তা 26 ইঞ্চি হয়। ওকে, তো এগুলোর মধ্যে তোমাদের 14টা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে বলা হয়েছে। এরপরের প্রশ্ন দেখো 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 × 4 = 8। প্রশ্নের মান এখানে 2 নম্বর করে এবং 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 × 8 নম্বর দেওয়া আছে। 3 এর 1 প্রশ্ন এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কী ছিল। প্রথমে আমরা দেখো মিল লিখছি। এমু পাখির যে কাল্পনিক বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির শুধুমাত্র আকৃতিগত মিলই ছিল, এছাড়া আর কোনো মিল ছিল না। আর অমিল কী ছিল, শঙ্কর এমু পাখির সম্পর্কে বলেছিল এমু পাখি অনেকটা বাজ পাখির মতো দেখতে, ছাই রঙের বিরাট মাপের পাখি, সে উড়তে থাকলেন ডানায় বাতাস কাটার যে শব্দ হয় তাতে অন্য পাখিরা ভয়ে সরে যায়, অথচ বাস্তবে এমু পাখি উঠতেই পারে না, সে খুব জোরে দৌড়াতে পারে, অর্থাৎ সে দৌড়বাজ পাখি। থাকে আন্দিজ পর্বতমালায় এবং 3 বছরে একবার 2টি করে ডিম পাড়েন। আর এমু পাখিকে দেখতেও বাজ পাখির মতো নয়। তাছাড়া শঙ্কর বলেছিলেন এমু পাখি সে দেখেছে ঘোলপুকুরে, অথচ বাস্তবে এমু পাখি আন্দিজ পর্বতমালায় থাকেন। তাই এমু পাখি সম্পর্কে শঙ্করের দেওয়া বর্ণনার সঙ্গে প্রকৃত এমু পাখির কোনো মিল ছিল না। 3 এর 2 নম্বর দেখে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন। তো ছাতার মতো ওই অশ্বত্থ গাছটি তার অনেক শাখা প্রশাখা বিস্তার করে পথিকদের রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে, তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। 3 এর 3 নম্বর দেখে পাম গাছের বুক বেদনায় ভরা কেন। এখানে উত্তর লিখবে মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে মরুভূমির বালি অত্যন্ত গরম, তার হাওয়া পাম গাছের বুকে লাগে, মরুর তপ্ত হাওয়ায় পাম গাছের ভীষণ কষ্ট হয়, এ কারণেই তার বুক বেদনায় ভরা। 3 এর 4 নম্বর তাই তারা স্বভাবত নীরব, তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি। দেখো প্রশ্নে উদ্ধৃত এই কথাটিতে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। তারা স্বভাবত নীরব কেন। উত্তর লিখবে দেখো তাদের এই স্বভাবগত নিরাপত্তার কারণ হলো সর্বদা প্রাণ বাঁচিয়ে চলার প্রয়োজনীয়তা। এ প্রসঙ্গে বক্তা বলেছেন পোষা জন্তুরা বেশি চিৎকার করে কিন্তু বনের জন্তুরা তা করে না। পোষা কুকুর বা ঘোড়া যে পরিমাণ চিৎকার করে জঙ্গলি কুকুর বা ঘোড়া ততটা করে না। তাছাড়া জঙ্গলের পশুরা যদি চেঁচামেচি করে তবে অন্য হিংস্র পশুর হাতে তাদের জীবন বিপন্ন হতে পারে। এ কারণেই বনের পশুরা আত্মরক্ষার খাতিরে নীরব থাকে। পরের প্রশ্ন হচ্ছে 3 এর 5 নম্বর দাগে স্বপ্নে সে কিছু জানতে পেরেছে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে, স্বপ্ন দেখে সে কি জানতে পেরেছে। এখন এখানে শঙ্কর সেনাপতির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে, ঠিক আছে। স্বপ্ন দেখে সে কি জানতে পেরেছে, উত্তর লিখবে স্বপ্ন দেখে সে জানতে পেরেছে স্বপ্নের বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের, স্বপ্নে ধাক্কা বা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, আর এই ব্যাপারটি যেন ঘোল পুকুরে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো
আকশে জলে ভর দিয়ে আলতোভাবে ওঠা। জলের নিচে পোঁতা বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না। 3 নম্বর দেখে এরা তো মানুষেরই জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে, তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো। তো দেখো উত্তর লিখবে শিম্পাঞ্জি আর ওরাংকে মানুষের জাত ভাই বলে অভিহিত করা হয়েছে। গরিলাকেও এই পর্যায়ে ফেলা যায়। ওকে, তাদের সঙ্গে মানুষের পার্থক্য কি না, মানুষের জাত ভাই হওয়া সত্ত্বেও মানুষের সঙ্গে এদের কিছু পার্থক্য আছে। এরা কথা বলে না কিন্তু মানুষ কথা বলতে সক্ষম, অর্থাৎ এদের ভাষা নেই কিন্তু মানুষের ভাষা আছে। ওকে, এইসব জীবজন্তুর ভাষা নেই কিন্তু ভাব আছে, ভালোবাসা সহানুভূতি বোঝে বলে এরা সহজেই অন্যের সঙ্গে ভাব করতে পারে। মানুষ বিচক্ষণ স্বার্থপর, তাই এরা বুঝে সুঝে ভাব করে। ওকে, পশুদের মনের ভাব মুখে প্রকাশ পায়, কিন্তু মানুষের মুখভঙ্গি দেখে মনের ভাব বোঝার কোনো উপায় নেই। এরপর দেখো 7 নম্বর দেখে আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। কবির এমন অভিব্যক্তির কারণ কি? কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? এখানে উত্তর লিখবে কবি এক ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা ঘাসে যখন কবি পা রেখেছেন, কোনো এক ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা ঘাসে যখন কবি পা রেখেছেন তখন তার দৃষ্টিতে আসে এক সবুজ ঘাসফড়িংটিও সম্ভবত কবির মতোই বৃষ্টি ভেজা সবুজ ঘাসের স্পর্শে আমেজ নেওয়ার জন্য ঘাসে ঘাসে উড়ে বেড়াচ্ছিল। তাই প্রথম দেখাতেই কবির সঙ্গে তার আত্মীয়তা তথা বন্ধুত্বের সূচনা হয়েছিল। প্রকৃতির কোলে ঘাসফড়িংটিকে দেখে কবির মনে কৌতূহল আর ভালো লাগার সঞ্চার হয়েছিল। একইভাবে ঘাসফড়িংটিও আনন্দে তার সবুজ মাথা তুলে নানান খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করতে চেয়েছিল। 8 নম্বর দেখে বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? দেখো উত্তর লিখবে বরফ ঢাকা পাহাড়ি অঞ্চলে পাইন গাছ জন্মায়, সেখানে সূর্যের প্রচণ্ড দাবদাহ নেই। সে শীতে কষ্ট পায় ঠিকই, কিন্তু গরমের দহন যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না। অন্যদিকে পাম গাছ মরুভূমির পাশে জন্মায়, সেখান থেকে ভেসে আসা তাপে সে অসহনীয় দহন জ্বালা সহ্য করে। তার এমন অবস্থার কথা ভেবেই পাইন তাই এই স্বপ্ন দেখে যে তারা উভয়েই সঙ্গীহীন আর প্রকৃতির নিয়মে পরস্পর ভিন্ন স্থানে অবস্থিত। দেখো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার ক্ষেত্রে, সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে পরীক্ষার আগে। ওকে, আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।